পহেলগাম কাণ্ডের পর ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে, যার জেরে সিন্ধু নদ সেই সংক্রান্ত জলাশয়ের বিষয়গুলি ফের উঠে এসেছে সংবাদ শিরোনামে। পাকিস্তানের কৃষিজমির ৮০% সেচ এবং ৯০% খাদ্য উৎপাদনের এই নদীর অববাহিকার উপর নির্ভরশীল। তবে এই মুহূর্তে আর্মি সমর্থিত একটি খাল প্রকল্প নিয়ে পাকিস্তানে তৈরি হয়েছে বিতর্ক। এর ফলে সিন্ধ প্রদেশে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার খাল প্রকল্পটি স্থগিত করেছে, তারপরেও ১২ দিন ধরে বিক্ষোভ অব্যাহত। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা ব্যর্থ হয়েছে। অবরোধ বিক্ষোভ কর্মসূচির জেরে করাচি বন্দর এবং পণ্যের আসা যাওয়া বাধার মুখে পড়েছে বলে জানা যাচ্ছে। পাক সংবাদ মাধ্যম দ্য ডনের একটি প্রতিবেদন অনুযায়ী প্রায় ১ লক্ষ ট্রাক চালক এবং খালাসি আটকে পড়েছেন ও অনাহারে রয়েছেন। অচলাবস্থার কাটার কোনো ইঙ্গিত মিলছে না। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ বলপ্রয়োগ করেছে ও বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানাচ্ছে দ্য বালুচিস্তান পোস্ট। প্রসঙ্গত, সিন্ধ ৪টি পাকিস্তানি প্রদেশের মধ্যে একটি। সেনা সমর্থিত প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ এমন এক সময় শুরু হয়েছে যখন সেনাবাহিনী ক্রমশ দেশে জনপ্রিয়তা হারাচ্ছে। বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে সেনাকে। এই প্রসঙ্গে ইতিহাসবিদ তথা রাজনীতিবিদ আম্মার আলী জান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ৬টি খাল প্রকল্পের বিরুদ্ধে সিন্ধে একটি ঐতিহাসিক সমাবেশ চলছে। সিন্ধু নদী বাঁচাতে সর্বস্তরের মানুষ ধর্মঘটে অংশগ্রহণ করেছে। কঠোর রাষ্ট্রনীতির কারণে দেশ জুড়ে আরও বেশি ক্ষোভের সৃষ্টি হচ্ছে। জনগণের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার সময় এসেছে। প্রসঙ্গত, পহেলগামে নৃশংস হামলার ঘটনায় ২৫ জন পর্যটক সহ মোট ২৬ জন জানে শেষ হওয়ার পর ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেয়। এর জেরে এমনিতেই বেসামাল পাকিস্তান। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির সঙ্গে। তিনি কি বলেছেন আজ তাক বাংলাকে শোনাবো। দেখো, একটা কথা খুব সহজভাবে বোঝা প্রয়োজনীয়, যদিও এটা ভীষণ কমপ্লিকেটেড একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, খুব সহজভাবে বুঝে যাওয়াটা খুব দরকারি। সেটা হলো, আমাদের একটা জন্ম থেকে আমরা একটা কথা শুনে বড় হই যে প্রকৃতি ঈশ্বরের দান। ঠিক কথা, প্রকৃতি ঈশ্বরের দান। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বিজ্ঞানের যত অগ্রগতি ঘটেছে, যত উন্নতি ঘটেছে বিজ্ঞানের, সেই বিজ্ঞানের উন্নতিকে কেন্দ্র করে বা সেটাকে তোমার খুব ভীষণভাবে প্রয়োগ করে আমরা ওইটার থেকে এক স্টেপ এগিয়ে গিয়ে বলি, হ্যাঁ প্রকৃতি ঈশ্বরের দান ঠিকই, কিন্তু প্রকৃতির ব্যবহারটা বোধহয় কোনো কোনো দেশ নিজের নিজের কন্ট্রোলে করার জায়গায় গেছে। ক্লাইমেট ওয়ার বলে যেটা একটা কথা আমরা শুনতে পাচ্ছি সব জায়গাতেই, বা ক্লাইমেট অ্যাজ এ ওয়েপন, এটা কিন্তু ভারতবর্ষই প্রথম প্রয়োগ করছে পৃথিবীর মানচিত্রে, এরকম নয়। এটা এর আগেও প্রয়োগ করেছে বহু দেশ, আমি পরবর্তীকালে বলবো। এইটা এর আগেও বহুবার এক্সপেরিমেন্টালি করা হয়েছে, আর এখন ভারত একটা এটা প্রয়োগ করার জায়গায় আছে এবং প্রয়োগ করতে পারে এরকম একটা বার্তা দিয়েছে। এবার ব্যাপারটা এরকম, ধরো আমাদের খরা হয়, আমাদের বন্যা হয়, আমাদের বৃষ্টি হয়, আমাদের ঠান্ডা হয়, আমাদের গরম পড়ে। এটা প্রাকৃতিক কারণে সব দেশেরই বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হয়। এবার যেহেতু একটা দেশ আরেকটা দেশের সাথে বর্ডার লাইনে জড়িত, সবার সাথে সবাই মিলে আছে, তার জন্যে বহু প্রাকৃতিক ঘটনা একটা দেশ এবং অন্য দেশের কোঅপারেশনের মধ্যে একটা দেশ অন্য দেশের দ্বারা উপকৃত হয়, একটা দেশ অন্য দেশের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। পয়েন্টটা হচ্ছে, যদি উপকার করে বা ক্ষতি করে, যাই করে, সেখানে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ হয়, যে বিজ্ঞানটা ইউজ হয়, সেই বিজ্ঞানটা কিন্তু একটা খুব মডার্ন কথায় বলা হয় ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট অ্যাজ এ স্ট্র্যাটেজি। এইটাকে যখন যেভাবে ব্যবহার করতে পারে যে দেশ বা যে সরকার, সে তার দেশ এবং তার পারিপার্শ্বিক দেশগুলোতে বিভিন্ন রকমভাবে একটা আনন্দ বা একটা গুড জেস্চার বহন করে যায়। এবার কথা হলো যে বাকি দেশগুলো যদি সেটাকে পজিটিভলি নেয় তখন তাদের ভালো হয়, বাট বাকি দেশগুলো যদি এত কিছু পাওয়ার পরেও সেই দেশটার প্রতি নাশকতা করে যায়, সেই দেশটার সাধারণ মানুষকে বিভিন্ন রকমভাবে আঘাত করে যায়, সেই দেশটার সাধারণ মানুষকে নিবস্ত্র করে তাকে জিজ্ঞেস করা হয় কোন জাতের, তারপরে তাদের গুলি করে মারা হয়, তখন সেই দেশের বিরুদ্ধে সেই বৈজ্ঞানিক যে এনভায়রনমেন্টটা আছে, যে পরিমণ্ডলটা আছে,
সেটাকে ব্যবস্থাপনার সাথে যদি সত্যিকারের ইমপ্লিমেন্ট করা যায়, প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু আমি বলবো যে কোনো ক্ষেপণাস্ত্র বা যে কোনো পারমাণবিক বোমার থেকে অনেক অনেক বেশি ক্ষতিকর হয়ে যেতে পারে। আমি তোমাকে এই জায়গায় একটু স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করতে চাই, এই পেহেলগাম কাণ্ডের পর তুমি যেটা ব্যাখ্যা দিলে এবং সেটা যেটা এই মুহূর্তে ফ্যাক্ট, ধর্ম জেনে জেনেই তো হত্যা করা হয়েছে, খতম করা হয়েছে, হিন্দু কিনা, কালমা পড়তে পারে কিনা, এসব জেনে জেনেই তো হয়েছে। এই ফ্যাকচুয়াল যে বিষয়টা, এটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না। এবারে তারপর যে ভারত যে সিদ্ধান্তগুলো নিয়েছে, যেরকম ধরো এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটি 1960 সালের নেহেরুর আমলের যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, সেই ট্রিটিকে বাতিল করা হয়েছে। জল পাকিস্তানের কাছে যাবে না। আমরা জানি এই ইন্ডাস ওয়াটার ট্রিটির জন্য 80% জল পাকিস্তানের কাছে যেত এবং 90% ফার্মিং এই 80% জলের ওপর নির্ভরশীল ছিল পাকিস্তান। এবার সেটা হচ্ছে না, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে ঝিলামের জল ছেড়ে দেওয়াতে রিভার ব্যাঙ্কগুলোতে সেখানে ফ্লাড সিচুয়েশন তৈরি হয়ে গেছে পাকিস্তানে। মানে তুমি কি ক্লাইমেট অস্ত্রটা ঠিক সেই দিকেই একটু ইঙ্গিত করার চেষ্টা করছো? অ্যাবসলিউটলি। আমি তোমাকে খুব সহজ ভাষায় বলছি, ভারত পাকিস্তান অনেক পরে বোঝো। তুমি আগে পশ্চিমবাংলার অবস্থান বুঝো। আমাদের গঙ্গা খুব কাছে। ধরো কোনো দেশ চাইলো বা কোনো একটা কেউ চাইলো, অসাধু ব্যক্তি বা সাধু ব্যক্তি চাইলো, যাদের সাথে আমাদের কোনো রকম কনফ্লিক্ট আছে, সে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কে সাধু কে অসাধু বুঝতে গেলে তুমি কোন দিকে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আমার না মহাভারতের কথা। পয়েন্টটা হচ্ছে, যদি আমি ধরো গঙ্গাটাকে পশ্চিমবাংলা এবং কলকাতার ভিতরে ঢুকিয়ে দিলাম, কলকাতার, আমি পশ্চিমবাংলা ভুলে যাও, সহজভাবে বোঝো, কলকাতার ভিতরে আমি গঙ্গাটাকে ঢুকিয়ে দিলাম, তাহলে প্রথমে গঙ্গায় কি হবে, এখানে বিরাট বড় বন্যা তৈরি হবে। বন্যা সৃষ্টি যখন হবে তখন কলকাতার সাধারণ নাগরিক জীবন ব্যতিব্যস্ত হয়ে পড়বে এবং ধ্বংস হয়ে যাবে, বহু মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, সরকারি বহু দপ্তর বন্ধ হয়ে যাবে, এত জল ঢুকে যাবে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে যে স্বাভাবিক জীবনযাপনের অবস্থান সেটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। এবার যেটাতে দ্বিতীয় জিনিসটা ঘটবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। একেবারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিতে হবে, কারণ ইলেকট্রিসিটি পরিচালনা করার জন্য যেই প্রিকশনস গুলো দরকার, সেই প্রিকশনস গুলো তো তখন কাজ করবে না, কারণ সেটা একটা অ্যাবভ আইডিয়া, এমন ধরনের একটা ক্লাইমেটিক চেঞ্জ ঘটবে। তখন সাধারণ মানুষ ক্ষেপে গিয়ে প্রথম যে ঘটনাটা ঘটাবে সেটা হলো যে এখানকার যেটা ইমিডিয়েট গভর্নমেন্ট তার উপরে রেগে উঠবে। আমি কোনো রাজ্য রাজনীতি নিয়ে কথা বলছি না, শুধু আমাকে উদাহরণস্বরূপ বলছি। আমি প্রথমেই বলছি, সাধারণ নাগরিক যে বেসিক কিছু জিনিসের উপরে বাঁচে, তার মধ্যে একটা হলো ইলেকট্রিসিটি, একটা হলো বাজার দর, একটা হলো মূল্য, ন্যায্য মূল্য, একটা হলো খুব সহজেই তারা কি কি জিনিস তাদের সরকারের থেকে হাতে পাচ্ছে, আর তার থেকেও বড়, এই সব কিছুর থেকে বড় যে জিনিসটা, সেটা হলো সহজভাবে বাঁচার জন্য যে পরিকাঠামোটা দরকার লাগে, পরিষেবা এবং পরিকাঠামোটা দরকার পড়ে, তার উপরে বাঁচে। এবার আমি তোমায় বলছি, ধরো আজকে সত্যিকারেরই এই ইন্ডাস ট্রিটি সাসপেনশনটা অ্যাক্টিভেটেড, তাহলে কি হবে? প্রথম জিনিসটা যেটা ঘটবে সেটা হলো পাকিস্তানের একটা বড় অংশে শুখা হবে। শুখা মানে এমন একটা পরিবেশ হবে যেখানে জল পাবে না। জল না পেলে, তুমি যে কথাটা এক্ষুনি বললে যে ইরিগেশনে বিরাট একটা এফেক্ট হবে, পাকিস্তানে গমের ইরিগেশন মারাত্মক হবে, ইরিগেশনে একটা এফেক্ট হবে, ধরো বন্ধ হয়ে গেল, ইকোনমিতে এফেক্ট করবে একদম। এই ইরিগেশনের সাথে যুক্ত যে জীবিকাগুলো আছে তাদের উপরে এফেক্ট পড়বে, ভীষণভাবে এফেক্টেড হবে সাধারণ পাকিস্তানি মানুষের। এবারে সাধারণ পাকিস্তানি মানুষরা যখন ক্ষেপে উঠবে, তারা তো বর্ডার টপকে এসে ভারতবর্ষে গুলি মারতে যাবে না, তারা তাদের ইমিডিয়েট গভর্নমেন্টকে চেস করবে। এই কারণে যদি তুমি গত 5-7 দিনের পাকিস্তানি পার্লামেন্টে ডিসকাশনস গুলোকে ফলো করো বা পাকিস্তানি সরকারের যে কথাগুলো ফলো করো, তারা বারবারই বলছে জল যদি বন্ধ করেন তাহলে কিন্তু আমরা ক্ষেপে উঠবো। আরে ভাই, জল বন্ধ করলে ক্ষেপে উঠবে কি উঠবে না সেটা পরের কথা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।